আরও জটিল হচ্ছে দেশে করোনা পরিস্থিতি। একদিনের রেকর্ড আক্রান্ত 790 জন, পরীক্ষা হয় 6241 জনের। সব মিলিয়ে আক্রান্ত প্রায় 12,000। স্বাস্থ্য বিভাগের হিসেবে শেষ 24 ঘন্টায় মারা গেছেন 3 জন, যাদের একজন নারী। মোট মৃতের সংখ্যা এখন 186। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন কোভিড সংক্রমণের চতুর্থ ধাপে। চলছে কমিউনিটি ট্রান্সমিশন, হাতে হাতে ছড়াচ্ছে ভাইরাস। আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে কি পরিণতি ঘটবে, বা যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 982405 এই নম্বরে। আবারও বলছি 982405 এই নম্বরে ফোন করতে পারেন। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আপনাদের সাথে থাকছে আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও সহযোগী অধ্যাপক ডাক্তার অশোক দত্ত। ডাক্তার অশোক দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা সেলের পুরো অনুষ্ঠান জুড়ে। আপনার সাথে আমি থাকছি এবং দর্শকরা নিশ্চয়ই যুক্ত হবেন। বলতে গেলে গত বছর ডিসেম্বর থেকেই কোভিড-19 মহামারী সামাল দিতে হচ্ছে পুরো বিশ্বকে। অধিকাংশ মানুষের জন্য এই রোগটি খুব ভয়াবহ নয়, তবুও আমরা দেখছি যে কিছু মানুষ মারা যাচ্ছেন এই রোগে। তাই আজকে জানার চেষ্টা করব কিভাবে এই ভাইরাসটি দেহে আক্রমণ করছে, কেন বা কিভাবে কিছু মানুষ এই রোগে মারা যাচ্ছেন। তাই শুরুতেই জানতে চাই, এই ভাইরাসের ইনকিউবেশন বা প্রাথমিক লালনকাল কতদিন পর্যন্ত আমাদের শরীরে এবং দেহে কিভাবে এই ভাইরাসটি প্রবেশ করছে? হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড বা শরীরে ঢোকার পরে কতদিন পরে উপসর্গ হবে সেটা সাধারণত ডিপেন্ড করে 5 থেকে 14 দিন বলি আমরা। সাধারণত 14 দিনের ভিতরে যদি কোনো উপসর্গ না হয় তাহলে ধরে নিতে হবে যে সাধারণত পরে আর কোনো সমস্যা হয় না। তা ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 14 দিন। এখন এটা শরীরে ঢুকলেই সবার শরীরে যে এটা ডিজিজ প্রডিউস করবে সেটা ঠিক না। করোনা আর কোভিড দুটো আলাদা জিনিস। কোভিড হচ্ছে করোনা ঢুকে যদি সেটা দ্যাট প্রডিউস এ ভাইরাল ডিজিজ, দ্যাট ইজ কল্ড কোভিড। কোভিড মানে একটা ডিজিজ স্টেট। সুতরাং আমার বা আপনার শরীরে ঢুকলে সবার যে একটা সিমটম হবে সেটা না। অনেকের দেখা যায় সাবক্লিনিক্যাল থাকে, কোনো সিমটম থাকে না, কিন্তু শরীরে করোনা টেস্ট করে ধরা পড়ছে যে করোনা পজিটিভ আছে। আর সিমটম অনেকের না থাকতে পারে, কারোর ধরেন ইমিউনিটি যদি খুব ভালো থাকে, কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে না, যেমন ডায়াবেটিস নাই, অথবা লাংসের কোনো সমস্যা নাই, বার্ধক্যজনিত সমস্যা নাই, তাদের দেখা যায় যে হয়তো অ্যাসিমটোমেটিক থাকতে পারে। এবং অ্যাসিমটোমেটিক থাকা বা সাবক্লিনিক্যাল অবস্থাতেই তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি ডেভেলপ করে যায়। এটা একদিক থেকে ভালো যে সাবক্লিনিক্যাল ইনফেকশন থেকে একটা ইমিউনিটি ডেভেলপ করে যায়। কিন্তু অ্যাসিমটোমেটিক থাকলে পরে নিশ্চয়ই সে অন্যজনের জন্য ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, সেই বিষয়টা একটু জানবো। কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন, রাঙামাটি থেকে আজাদ যুক্ত আছেন আমাদের সাথে। আজাদ, প্রশ্নটি করুন। আজাদ, আপনি শুনতে পাচ্ছেন? প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। প্রশ্নটা আমার আম্মুর জন্য। আমার আম্মুর বয়স হচ্ছে 55। হ্যাঁ, ওনার 3-4 দিন ধরে ওই শুষ্ক কাশি হচ্ছে। আর এমনি উনি রাত্রে একটা খাচ্ছে মোনাফটেন, আর সকালে খাচ্ছে রুপাটেন একটা করে। কিন্তু কাশিটা আছে আর কি, 3-4 দিন হচ্ছে খুশি কাশি। আর ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা মোটামুটি নর্মাল আছে আর কি। এখন আমি ওই ডায়াবেটিসে ইনসুলিন মারতেছে। হ্যাঁ, ইনসুলিনটার নাম হচ্ছে মাইসুলিন। এখন ডায়াবেটিস নরমাল আছে, ওই ইনসুলিনটা কি বন্ধ করে দিব, চালু রাখবো? না, ইনসুলিন অবশ্যই আপনি চালাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া। ডায়াবেটিস রোগী হোক, আর প্রেশারের রোগী হোক, অথবা হার্টের অসুখ হয়, এই কিছু অসুখ আছে আমরা যেটাকে বলি যে ক্রনিক ডিজিজ, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ইনসুলিন বন্ধ করবেন না। কাশি যেটা হচ্ছে, শুকনা কাশির সাথে কোনো জ্বর আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা, জ্বর বা শ্বাসকষ্ট যদি না থাকে, কাশি তো বিভিন্ন কারণে হতে পারে, মোনাস খাচ্ছেন ঠিক আছে, তবে যদি জ্বর বা সেটার সাথে শ্বাসকষ্ট থাকে তবে ডেফিনেটিভলি এই সময়ে আমরা যে কোনো রুগী, জ্বর, শ্বাসকষ্ট, কাশি যদি থাকে, আমরা ধরে নিব টিল আদারওয়াইজ প্রুভ এটা করোনা ভাইরাল ইনফেকশন। জ্বর এবং কাশি যদি না থাকে সেক্ষেত্রে মোনাস খাচ্ছে, ওটাতে ভালো হয়ে যাবে, অথবা পাশের কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন যদি জ্বর থাকে। আর এটা আমার মনে হয় মারাত্মক কিছু না, আর ইনসুলিনটা আপনি চালিয়ে যাবেন।
ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরতে চাই আলোচনা, যে বিজ্ঞানীরা বলছেন এর 3টি ধাপ রয়েছে সংক্রমণের: নিরীহ, ভয়াবহ এবং অত্যন্ত জটিল। জানতে চাই যে নিরীহ ধাপটি কতদিন স্থায়ী হয় এবং এই ধাপে আসলে কি কি উপসর্গ দেখা যায়? উপসর্গ সাধারণত প্রাথমিক পর্যায়ে সেটা হচ্ছে কাশি হতে পারে, জ্বর হতে পারে, অনেকের সর্দি সাধারণত খুব কমন সিমটম না, অনলি 5-10% সর্দি হতে পারে। ফ্লুর সাথে এটা আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি। তবে জ্বর, কাশি, গলা ব্যথা সাথে অন্য ভাইরাল ডিজিজের মতো উপসর্গ, যেমন আর্থ্রালজিয়া হয়, মায়ালজিয়া মানে শরীর হাত পা ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এগুলো হচ্ছে প্রাথমিক উপসর্গ। আরও একটু যদি ডিজিজটা লাংসে ইনফেকশন করে, সেক্ষেত্রে দেখা যায় অনেকের শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্টটা আমরা খুব খারাপভাবে নেব প্রথম থেকেই। শ্বাসকষ্ট হওয়া মানে এটা খারাপ। শ্বাসকষ্ট, অল্প শ্বাসকষ্ট সেটা হয়তো দেখা যায় যে হসপিটালাইজড হয়ে অক্সিজেনে ভালো হয়ে যায়, শুধু অক্সিজেন থেরাপি প্লাস আনুষঙ্গিক যেসব ট্রিটমেন্ট আছে। শ্বাসকষ্ট যদি আরও বেশি হয় তখন সেটা সিভিয়ার পর্যায়ে, যে স্যাচুরেশন বলি আমরা। সেই সিভিয়ার পর্যায়ে পৌঁছলে পরে আসলে আমাদের কি করা লাগবে সেই বিষয়টি আমরা একটু জানবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন চাঁদপুর থেকে, ফারজানা যুক্ত আছেন। প্রশ্নটি করুন ফারজানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। যে আমার আব্বুর জন্য বলছিলাম যে আমার আব্বুর বয়স 56 বছর। এখন ওনার মানে জ্বর আছে আর শরীর ব্যথা। এখন ওই জ্বরের জন্য উনি প্যারাসিটামল আর এসপ্লাস খায় আর কি। এখন জ্বরের জন্য কি খাচ্ছেন উনি? প্যারাসিটামল। আচ্ছা, এই সময়ে যদি কোনো জ্বর হয়, বয়স বেশি আছে, জ্বর আছে, সেক্ষেত্রে ডেফিনেটিভলি একটু সাবধানতা অবলম্বন করা উচিত। শ্বাসকষ্ট, যেহেতু শ্বাসকষ্ট আছে ওনার, শ্বাসকষ্ট যদি না থাকে তাহলে আপনি কয়েকদিন বাসাতেই কয়েকদিন পর্যবেক্ষণ করেন, 5 থেকে 7 দিন বাসায় একটু অবজার্ভ করুন। যদি এই সময় কিন্তু ফ্লুও হচ্ছে, যেটাকে সাধারণ জ্বর বলি, সে সময় যদি মনে হয় যে 5 থেকে 7 দিনে ওনার জ্বর কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে না, বা শারীরিকভাবে যেসব উপসর্গ আছে সেগুলো কমে যাচ্ছে, তাহলে ভালো। যদি 5 থেকে 7 দিনেও না কমে, অথবা এর ভিতরেই যদি মনে হয় যে না শ্বাসকষ্টটা ওনার বেড়ে যাচ্ছে, তবে ডেফিনেটিভলি আপনার কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, অথবা পাশের কোনো হাসপাতাল, সরকারি হাসপাতালে যেতে পারেন, অথবা যে কোনো প্রাইভেট হসপিটালে আপনি একটু যোগাযোগ করবেন। ডক্টর অশোক দত্ত, ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনা আবারও ফিরবো, কিন্তু আমাদের একটি বিরতিতে যাবার সময় হয়েছে। দর্শক, করোনা সেল থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেলে। আজ আমাদের সাথে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও সহযোগী অধ্যাপক ডক্টর অশোক দত্ত। ডক্টর অশোক দত্ত, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের করোনা সেলে। আমরা করোনা সংক্রমণের বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমাদের সাথে এর মধ্যে একজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আমি টুম্পা বলতেছি যশোর থেকে। আচ্ছা, বলুন। হচ্ছে আব্বার হচ্ছে 10-15 দিন থেকে কাশি, তাই কাশি কমতেছে না। এখন মোনাস খাচ্ছে, কালকে থেকে মোনাস দিচ্ছি আর কন্টেন আর এই যে বাসক। আচ্ছা, কাশির সাথে অন্য কোনো উপসর্গ আছে কিনা? আপনার আব্বার ডায়াবেটিস আছে কিনা? বয়স কত? ব্লাড প্রেশার আছে কিনা? হার্টের সমস্যা আছে, বয়স 65 এরকম। ডায়াবেটিস আছে, কাশি আছে, জ্বর আছে কিনা সেটার সাথে? শ্বাসকষ্ট, জ্বর এগুলো আছে কিনা? না না, জ্বর নাই। জ্বর নাই, শুধু কাশি হচ্ছে। আগে কখনো এরকম কাশি ছিল কিনা? এবারই প্রথম? আগে যদি কাশি না, আচ্ছা, আগে যদি কাশি থেকে থাকে আর 10-15 দিন শুধু কাশি আছে, জ্বর নাই, তার মানে এটা করোনা না। হ্যাঁ, এটুকু আপনি তখন করোনা হলে এর ভিতরে জ্বর চলে আসার কথা ছিল। ওষুধ যেটা খাচ্ছেন সেটা ঠিক আছে, সাথে আপনি যে কোনো একটা ইনহেলার ইউজ করে দেখতে পারেন। আর জ্বর যেহেতু নাই, অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নেই আর কি। তবে বয়স যেহেতু বেশি প্লাস ডায়াবেটিস আছে, আমার মনে হয় পাশে কোনো আশেপাশের যে কোনো একজন ডক্টরকে দেখায় নিলে ভালো হবে আর কি।
জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে জটিল পর্যায়ে আপনি যেটা শুরুতে জটিল বলছিলেন যে পর্যায়ে যেসব যেটা যাওয়া মানে সেটা ডেফিনেটিভলি পেশেন্ট নিডস আইসিইউ সাপোর্ট, যেটাকে আমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিট বলি। আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয় সেখানকার দ্যাট ইজ এ ভেরি স্পেশালাইজড ইউনিট। এখানে যেটা অক্সিজেন স্যাচুরেশন খুব ইম্পর্টেন্ট, এবং শ্বাস প্রশ্বাস কষ্ট যেটা হয়, শ্বাস প্রশ্বাস যদি দেখা যায় পেশেন্ট বারবার খুব র্যাপিড রেসপিরেশন নিচ্ছে, যে শ্বাস প্রশ্বাস সাধারণত আমাদের 12 থেকে 18 থাকে, প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাস নেই। এখানে দেখা যায় রুগী হয়তো 25-30 অথবা তার থেকেও বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছে প্রতি মিনিটে। সাথে অক্সিজেন স্যাচুরেশন যেটা 98-99 বা 100% থাকার কথা, সেটা দেখা যাচ্ছে 95-এর নিচে কমে আসছে, সেটা খারাপ সাইন। আবার যদি এটা 90-র নিচে আসে তাহলে আরও খারাপ সাইন। ইনিশিয়ালি যেটা হয় অক্সিজেন নেজাল ক্যানুলা বা নেজাল মাস্ক দিয়ে যেটা আমরা দেই সেটা ভালো, সেটাতে যদি মনে হয় অক্সিজেন স্যাচুরেশন ইমপ্রুভ করছে প্লাস সিমটম ইমপ্রুভ করছে সেটা ভালো। সেটা না হলে ভেন্টিলেটরের আগে আর একটা স্টেপ আছে যেটাকে আমরা সিপ্যাপ বলি অথবা বাইপ্যাপ বলি। এই সিপ্যাপ বা বাইপ্যাপ অনেকে দেখবেন যাদের স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম থাকে, তারা বাসায় দেখবেন রাতে এই সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিন নেয়। এটা ঠিক ইনভেসিভ কোনো ভেন্টিলেটর না, কিন্তু এটা রিলেটিভলি সেফ, পেশেন্টের জন্যও কমফোর্টেবল। এটা ইউজ করলে অনেক সময় দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন ইমপ্রুভ করে, পেশেন্টের শ্বাসকষ্ট ইমপ্রুভ করে যায়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। ঢাকা থেকে অর্ণব যুক্ত আছেন আমাদের সাথে। অর্ণব, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো করোনা ব্যক্তি তার কোনো উপসর্গ নেই, সে কি করোনা ছড়াতে পারে? হ্যাঁ, অবশ্যই। করোনা ব্যক্তি উপসর্গ না থাকলেও তার উপসর্গ না থাকতে পারে, কিন্তু তার শরীরে করোনা যেহেতু আছে, সে ডেফিনেটিভলি করোনা আশেপাশে যারা থাকবে তাদের কাছে করোনা ছড়াতে পারে। সেটা তার হাসি কাশির সাথেও যেতে পারে, কথা বলার সাথেও যেতে পারে, অথবা ফিজিক্যাল কন্ট্যাক্টে হয়তো তার হাত থেকে আরেক হাতে লাগলো, সেই হাত হয়তো আবার মুখে অথবা নাকের সংস্পর্শে যখন আসবে তখন সেটা করোনা ছড়াতে পারে। এটাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার বলি আমরা, এবং এরা করোনা ছড়াতে পারে। এবং জেন্ডারের বিষয়টিও কিন্তু আমরা দেখেছি সংক্রমণের ক্ষেত্রে যে নারীদের তুলনায় পুরুষরা বেশি সংক্রমিত হচ্ছেন। সংক্রমিত হচ্ছে, সেটার কারণটা হচ্ছে ভাইরাস কিন্তু আপনার ঘরে ঢোকে না, ভাইরাস বাইরে থাকে। আপনি যদি বাইরে যান ইউ উইল ক্যারি ইট উইথ ইউ। ভাইরাস এখন মেয়েরা এই সময় এমনিতেই মেয়েদের থেকে ছেলেরা দেখবেন যে একটু বাইরে বের হয়, কোনো কারণ ছাড়াও অনেকে এখনও বের হচ্ছে। এত লকডাউনের ভিতরে অনেকে বের হলে বলে যে না ভালো লাগছে না তাই বের হলাম। অনেকে দেখবেন যে ছোটোখাটো প্রয়োজনে বের হচ্ছে। তা ছেলেরা যেহেতু বাইরে বের হয়, তা ডেফিনেটিভলি করোনা তাদেরকেই তো সংক্রমণ বেশি করবে, সেটাই কারণ বেশি। আমাদের সাথে আরেকজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন, সাভার থেকে শামীম যুক্ত আছেন। শামীম, প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। প্রশ্নটা হলো যে আমার মিসেসের জ্বর আসে যায়, এরকম করে 4-5 দিন ধরে জ্বর আসছে। তা জ্বর কালকেও ছিল 101, তারপর থেকে ওষুধ খাওয়ার পর থেকে একটু আগে মাপছিলাম 97.7। কাশি আছে কিনা, সর্দি আছে কিনা, গলা ব্যথা আছে কিনা? না, কাশি নাই, সর্দিও নাই, গলা ব্যথাও নাই, শ্বাসকষ্টও নাই। না শ্বাসকষ্ট নাই। সেক্ষেত্রে আবার একটু সমস্যা হলো কি, তার ডায়াবেটিস আছে। আচ্ছা, ডায়াবেটিস আছে, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তা এনিহাউ শুধু জ্বর যদি থাকে, আর যেহেতু বললেন আবার জ্বরটা কমে যাচ্ছে, তাহলে এটা খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা যদি করোনা হয়েও থাকে তাহলে দেখবেন করোনার 80% করোনা কিন্তু বাসাতেই ভালো হয়ে যায়, হাসপাতালে যাওয়ার দরকার হয় না। জ্বর এবং কাশি এটা এই উপসর্গ নিয়ে ভালো হয়ে যাচ্ছে। আর ওষুধ যেটা দিচ্ছেন এটাতে যেহেতু উপকার পেয়েছেন, ওষুধ এইভাবেই চলুক, আরও কয়েকদিন অবজার্ভ করেন। যদি মনে হয় যে পেশেন্টের কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু কষান হবেন। তাছাড়া এই মুহূর্তে এক্সট্রা কিছু দরকার নেই। তবে করোনা কিনা সেটা পরীক্ষা করার প্রয়োজন আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভাইরাল ফিভারের সময় মানে সিজনটা, সুতরাং করোনা ছাড়া অন্য যে কোনো জ্বরও হতে পারে। তা যেহেতু উপসর্গ করোনার কিছু মনে হচ্ছে না, করোনার টেস্ট করতে যাওয়া আর এক ঝুঁকির ব্যাপার। তখন আপনাকে যেতে হবে, আপনার বাসায় এসে তো আর করোনার জন্য কেউ টেস্টের নেজাল সোয়াব নিয়ে যাবে না। তা আমার মনে হয় কয়েকদিন অবজার্ভ করা আপনার জন্য মনে হয় ভালো হবে। একটু বলবেন যে কোভিড-19 দীর্ঘমেয়াদে কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে কিনা? এখন কোভিড-19 দীর্ঘমেয়াদী কিছু করবে কিনা সেটা বলা খুব ডিফিকাল্ট। তখন এটা তো হচ্ছে গত 4 মাস বা 5 মাস থেকে আমরা দেখছি আর কি। লং টার্ম কোনো ইফেক্ট আছে কিনা
তবে এটা যেহেতু করোনা ভাইরাস আগে যেটা সার্স বা মার্স ছিল সেটা লং টার্ম কোনো ইফেক্ট নেই, যেমন হেপাটাইটিস ভাইরাসের অনেক লং টার্ম ইফেক্ট আছে, হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস, এইচআইভি ভাইরাসের লং টার্ম ইফেক্ট আছে, এটা এরকম লং টার্ম কিছু করে না। আপনিও দেখেন আমরা যে রুগী আমরা দেখছি হয়তো 14 দিন পরে পজিটিভ আসছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার ভালো হয়ে যাচ্ছে, আবার টেস্ট নেগেটিভ আসছে, কিন্তু লং টার্ম ইফেক্ট মনে হয় নেই এখনও পর্যন্ত। আরও কয়েক মাস না যাওয়া পর্যন্ত বলা যাবে না লং টার্ম ইফেক্ট আছে কিনা। তবে এ পর্যন্ত মনে হয় এটা ফ্লু ভাইরাসের মতো, সার্স বা মার্স ভাইরাস যেটা আগে হয়েছিল সেরকমই, এটা লং টার্ম ইফেক্ট সম্ভবত নয়, এটা একটা ভালো দিক। তবে এই ভাইরাসটা আবার যে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, যেমন নেক্সট উইন্টার সিজনে আবার আসতে পারে ফ্লুর মতো। এবং এটা মনে হচ্ছে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে হয়তো প্রতি বছরই এটা ফ্লুর মতো আবার আসবে, কিন্তু ডেফিনিটিভলি সেক্ষেত্রে একটি সংক্রমণটা প্রশ্ন কম তো হবে। চলে আসে, যারা পুরোপুরি এই সময়টা সুস্থ হয়ে উঠছেন তারা আবার অসুস্থ হতে পারেন কিনা হ্যাঁ, কোভিড-19 এ? এটা একটা ইম্পর্টেন্ট খুব ইস্যু। যারা সুস্থ হয়ে উঠছেন এদের অ্যান্টিবডি আছে কিনা শরীরে সেটার একটা টেস্ট আছে। আমরা যে র্যাপিড কিট টেস্ট করি সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিবডি যদি থাকে এটা লং টার্ম ইমিউনিটি দিবে কিনা, যেমন ফ্লুর জন্য, ইনফ্লুয়েঞ্জার জন্য সাধারণত আমরা যদি কোনো ভ্যাকসিন দেই অথবা একবার যদি ফ্লু হয়ে যায় নেক্সট 1 বছরের জন্য সাধারণত প্রোটেক্টেড থাকে। নিউমোনিয়ার জন্য যে ভ্যাকসিন দেয় সেটা 5 বছরের জন্য প্রোটেকশন থাকে, কিন্তু কোভিডের জন্য কতদিন প্রোটেকশন থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না, তখন 3-4 মাস হচ্ছে মাত্র। তা মনে হয় ফ্লুর মতো হয়তো যদি অ্যান্টিবডি ডেভেলপ করে যায় সম্ভবত 1 বছর হবে মিনিমাম। 1 বছরের জন্য তো হি অর শি ইজ প্রোটেক্টেড অর শি ইজ ইমিউন টু দ্যাট কোভিড ভাইরাস এগেন। জি, আমাদের সাথে একজন দর্শকও যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে আসতে যাচ্ছিলাম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। ফরিদপুর থেকে। জি বলুন। আমি এই সারা অশোক স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমি ওনাদের থেকেই গত বছর এপ্রিলে তাতে আমি 2টা রিং পরে আসি আমার হার্টের জন্য, এবং পরবর্তীতে আমি ওষুধ খেয়ে যাচ্ছি। আর এই আগস্ট মাসে আবার আমি যে দেখানে পরে মানে কি প্রেসক্রিপশন করে দেয়, ওই মোতাবেক আমি ওষুধ চালাই যাচ্ছি। এখন আমার প্রশ্নটা, আমি ওষুধ খাবো কিনা বা বন্ধ করব, আমার সেই অবস্থা ভালো আছে এমনি, এটাই জানার জন্য। জি, আপনি রিং লাগানো আছে মানে ডেফিনেটিভলি আপনার হার্টে ব্লক ছিল, রিং লাগানো আছে, আরও ব্লক আছে কিনা সেটা খুব একটা প্রাসঙ্গিক না। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওষুধ যেটা দেওয়া হয়েছে, আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময় ওষুধ খাবেন না, ওষুধ বন্ধ করবেন না, সরি। এবং প্রয়োজন হলে আপনি ওষুধ বেশি দিনের জন্য 1 মাস বা 2 মাসের ওষুধ কিনে রাখবেন। এই মুহূর্তে করোনা ভাইরাস আপনার হোক বা না হোক সেটার সাথে এই ওষুধের কোনো সম্পর্ক নেই। করোনা ভাইরাস যদি হয়ও তারপরে আপনি ওষুধ কন্টিনিউ করবেন। তখন যে ওষুধ সেটা আপনার হার্টের জন্য খুবই প্রয়োজন, এটা বন্ধ করলে বরং হার্টের সমস্যা হবে, এবং এটা কন্টিনিউ করলে যে করোনা ভাইরাস ইনফেকশনের চান্স আপনার বেড়ে যাবে সেটা ঠিক না, অথবা করোনা যদি হয়ে যায় সেটা ইনফেকশন খুব প্রকটভাবে হবে সেটাও ঠিক না। তখন এটা প্রুভ যে কার্ডিয়াক কোনো মেডিসিন, হার্টের কোনো মেডিসিনে করোনা ভাইরাস বেশি হয় না এবং করোনা ভাইরাসের রিস্কও বাড়ে না, বরং যদি আপনি বন্ধ করেন সেটা আপনার হার্টের জন্য খারাপ হতে পারে, সেটা আপনার অন্য অনেক সময় দেখা যায় খুব ফ্যাটাল কোনো কন্ডিশন ক্রিয়েট হতে পারে। সুতরাং বন্ধ করবেন না, কোনোভাবেই কোনো ওষুধ বন্ধ করবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া। জি ডক্টর অশোক দত্ত, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা যমুনা টিভির দর্শকদের কাছ থেকে টিভি পর্দা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা আবারও ফিরবো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে। যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে ফোনে আপনি সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারকে প্রশ্ন করতে পারবেন 982405 নাম্বারে, এবং ফেসবুকে কমেন্টে জানাতে পারবেন করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা। যুক্ত থাকুন Facebook/যমুনা টেলিভিশন এই পেজে। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেল অনুষ্ঠানে। এই পর্যায়ে অনুষ্ঠানটি শুধুমাত্র আপনারা যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে দেখছেন, এবং বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করুন 982405 নাম্বারে। আবারও বলছি 982405 নাম্বারে। এছাড়াও ফেসবুকে কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ
আজ আমাদের সাথে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডাক্তার অশোক দত্ত। ডাক্তার অশোক দত্ত, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি করোনা সেলে। আমরা একটু জানতে চাইবো এই পর্যায়ে যে যারা হার্টের পেশেন্ট আছে, আপনি একটু আগেও বলছিলেন বিরতিতে যাবার আগে যে তাদের জন্য আসলে এই সময়টায় ঝুঁকি কতটা বেশি সেই বিষয়টি, এবং যারা হার্ট ডিজিজে আক্রান্ত এই সময়টায় ডক্টরের কাছে ভিজিট করতে যাওয়ার সময় কোন কোন বিষয়টি খেয়াল রাখবেন? যাদের হার্টের সমস্যা আছে তাদের যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি সেটা ঠিক না, তবে করোনা যে কোনোভাবে যদি আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ওনার ঝুঁকিটা বেশি। তখন করোনা সাধারণত লাংসকে অ্যাফেক্ট করে, রেসপিরেটরি সিস্টেমকে অ্যাফেক্ট করে, অ্যাট দ্য সেম টাইম এটা হার্টকেও অ্যাফেক্ট করতে পারে এবং ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে যেটা যদি করোনা অ্যাফেক্টেড না হন সেক্ষেত্রে হার্টের জন্য উনি যে ওষুধ খাচ্ছেন, আগেও বললাম কোনো ওষুধই আপনি বন্ধ করবেন না, কোনো ওষুধই আপনার জন্যে করোনার রিস্কটাকে বাড়াবে না। সব ওষুধই আপনার জন্য যেটা প্রেসক্রিপশানে আছে সবগুলোই রেগুলার খেতে থাকবেন এবং হার্টের জন্য যে উপদেশ দেওয়া থাকে সেগুলো অবশ্যই ফলো করবেন। যেমন রেগুলার একটু এক্সারসাইজ করা, এই মুহূর্তে হয়তো বাসার বাইরে যদি যেতে না পারেন বাসার ভিতরে আপনি রেগুলার এক্সারসাইজ করবেন। একটা হেলদি লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইল মানে সময় মতো ঘুমানো, সময় মতো ঘুম থেকে ওঠা, রেগুলার এক্সারসাইজ, ব্যালেন্সড একটা ডায়েট, প্লাস ডায়াবেটিস থাকলে সেটা স্ট্রিক্টলি কন্ট্রোল করা উচিত। এই রোজার সময় আপনি রোজা থাকবেন কি না সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হার্টের সমস্যা থাকলে যদি রিসেন্টলি 6 মাস 1 বছরের ভিতরে স্টেন্টিং করা না থাকে বা বাইপাস না করা থাকে সেক্ষেত্রে আপনি রোজা থাকতে পারেন। আর একটা কন্ডিশন আছে যেখানে আপনাকে পানি খাওয়ার জন্যে বলা হয় কম পানি খেতে। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যদি আপনার কিডনির সমস্যা থাকে, দ্বিতীয় একটা সমস্যা যদি আপনার হার্ট ফেলিওর থাকে। সেক্ষেত্রে বলে দেওয়া হয় যে আপনি 1 লিটার বা 1200 ml এর বেশি পানি খাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি রোজা থাকাটা এই সময়ে ঠিক হবে না। যাদের কিডনির সমস্যা থাকে, যাদের হার্ট ফেলিওর থাকে, অথবা ডায়াবেটিস যাদের খুব আনকন্ট্রোল থাকে, অথবা রিপিটেড যাদের গ্লুকোজ লেভেল কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তাদের জন্য রোজা থাকাটা ঠিক হবে না। আদারওয়াইজ আপনি রোজা থাকতে পারেন, ওষুধগুলো আপনি নিয়মিত কন্টিনিউ করবেন। অনেক সময় দেখা যায় দুপুরে একটা ওষুধ আছে, আমি কখন খাবো, দুপুরে তো রোজা থাকি। সেক্ষেত্রে আমরা বলবো যে দুপুরের ওষুধটা আপনি ইফতারির পরে খেতে পারেন, অথবা সকালে ভোরবেলা সেহরির সময় খেতে পারেন। আর রাতের ওষুধ রাতেই খাবেন, সকালের ওষুধটা আপনি সুইচ করে আপনি খুব ভোরে যখন ইফতারি করেন তখন খেয়ে নেবেন। এটা হচ্ছে অ্যাজ এ হোল জেনারেল অ্যাডভাইস ফর দ্য অল পেশেন্ট যাদের হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে তাদের জন্য, যে দুপুরের ওষুধ আপনি সন্ধ্যায় খেতে পারেন অথবা খুব ভোরে খেতে পারেন, সকালের ওষুধটা আপনি সেহরির সময় খেয়ে নেবেন। জি ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দুঃখিত, আমরা দর্শকের সংযোগটি হারিয়ে ফেলেছি। আপনি নিশ্চয়ই আবার চেষ্টা করতে থাকবেন। দর্শক, আজকাল খুব কমনলি শোনা যাচ্ছে গলা ব্যথার কথা। একটু জানতে চাইবো যে এই গলা ব্যথার কারণ কি এবং বাড়িতে বসে আসলে কিভাবে, কোন ধরনের মেডিসিন খেয়ে আসলে এই গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে? গলা ব্যথা অনেকগুলো কারণ আছে। এই মুহূর্তে যেটা সবার জন্যে কনসার্ন সেটা হচ্ছে যে করোনা হলো কিনা। করোনা যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে এটা গলা ব্যথা করতে পারে, পরে আরও ভিতরে ঢুকলে এটা লাংসের সমস্যাও করতে পারে। তবে গলা ব্যথা এটা ছাড়াও স্বাভাবিক ঠান্ডাতেও গলা ব্যথা হতে পারে। ধরেন এসি দিয়ে ঘুমাচ্ছেন, তাতে ঠান্ডা লাগলো গলা ব্যথা হতে পারে, টনসিল থাকলে গলা ব্যথা হতে পারে, এবং অন্য অনেক কারণে গলা ব্যথা হতে পারে। অ্যালার্জি থেকে কাশি, বারবার কাশি হচ্ছে, সেটাও হতে পারে। তবে এই মুহূর্তে শুধু গলা ব্যথা না, গলা ব্যথার সাথে যদি জ্বর থাকে সেক্ষেত্রে যদি জ্বর, গলা ব্যথা এবং কাশি থাকে, টিল আদারওয়াইজ, আগেই যেটা বললাম, এই 3টা সমস্যা যদি একসাথে থাকে তাহলে আদারওয়াইজ প্রুভড এটাকে আমরা কোভিড ধরে নিব। জি ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে যদি জ্বর না থাকে, গলা ব্যথা থাকে, তাহলে স্বাভাবিক যেটা আমরা প্যারাসিটামল বলি, অথবা অ্যান্টিহিস্টামিন গ্রুপের যেটা সেট্রিজিন অথবা লেভোসেট্রিজিন, অথবা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ, অথবা যেটাকে আমরা ফেক্সোফেনাডিন বলি, এই গ্রুপের ওষুধে আপনার উপকার হতে পারে যদি এটা অ্যালার্জি রিলেটেড হয়। আচ্ছা ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন। আপনি নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমার বয়স 50, বুঝছেন? পুরুলিয়া থেকে বলছি। জি বলুন, আপনার বয়স কত? 50। জি জি বলুন। হ্যাঁ, আমার আজকে অনেকদিন ধরে মানে আমার লেফট সাইড কিডনিতে প্রথম ছোট্ট একটা পাথর দেখা গেছে বলছে, তখন পানি খাওয়ার জন্য বলছে, বুঝছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। পানি খাওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু আমি পানি খাচ্ছি বা হাঁটাহাঁটি করলাম, মানে ব্যায়াম ট্যায়ামও করি, কিন্তু ইদানিং
আজকে মাসখানেক ব্যথা করছে, হালকা হালকা ব্যথা করছে এবং গায়ে কন্টিনিউ হালকা হালকা জ্বর অনুভব হচ্ছে, কিন্তু ব্যথাটা সহনীয় এবং যে জ্বরটা আছে থার্মোমিটারে খুব একটা উঠে না এবং ওষুধ খাওয়ার মতো জ্বর না, এটা কন্টিনিউ চলছে এই জ্বরটা। আচ্ছা, এখন আপনার কিডনির পাথর আছে, সেখান থেকে যদি সত্যি জ্বর না হয়, জ্বর হয় যদি, তাহলে ধরে নেবেন যে কিডনির পাথর থেকে কোনো একটা কমপ্লিকেশন হচ্ছে। যদিও এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, তবে ফিজিশিয়ান হিসাবে যেটুকু আপনার জন্য উপদেশ সেটা হচ্ছে পানি আপনি কন্টিনিউ করবেন, অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি সব কিছুই করতে পারবেন। আর জ্বরের সাথে যদি জ্বর থাকে, কিডনি ইনফেকশনের সাথে যদি জ্বর মানে কিডনির স্টোনের সাথে যদি জ্বর থাকে, তাহলে ধরে নেবেন যে ওখানে ইনফেকশন হয়েছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই কিডনি বিশেষজ্ঞ অথবা এই মুহূর্তে কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়াও অনেক সময় অ্যাপ্রোচ করাও খুব মুশকিল। আপনি যে কোনো একজন জেনারেল ফিজিশিয়ানের সাথে পরামর্শ নেন। হয়তো প্রস্রাবটা পরীক্ষা করা লাগতে পারে, অথবা একটা এক্সরে করা লাগতে পারে, আপনার কেইউবি এক্সরে যেটাকে বলি, তাতে আপনার অসুখটা ধরা পড়তে পারে। আর আদার ওয়ে আপনি যেটা করতে পারেন, একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে পারেন। সেটা অ্যান্টিবায়োটিক আপনি সেপোরোক্সিম খেতে পারেন, অথবা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক 7 দিন থেকে 10 দিন খেয়ে দেখেন কেমন থাকে। জি, একটু বলবেন যে এই সময়টা আসলে কমনলি অনেক ফ্লু আজকাল দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই মানুষজন ভীষণ আতঙ্কিত হচ্ছেন। জানতে চাইবো যে কিভাবে এই কমন ফ্লুর উপসর্গগুলোর সাথে করোনার যে উপসর্গ কমন সেগুলো ফ্লুর পার্থক্য সাথে করা যাবে? করোনার উপসর্গের পার্থক্য, কমন ফ্লু যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা থেকে হয় যেটা, সেটা ইনিশিয়াল সিমটম যেটা হয় সাধারণত রানিং নোজ, যেটা খুব ইম্পর্টেন্ট, যে নাক দিয়ে পানি পড়তে থাকে। আর এটার সাথে গলা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, জ্বর এবং শরীর হাত পা ব্যথা, মাথা ব্যথা সব কিছুই হতে পারে। অন্য কোনোগুলোর সাথে করোনা ডিফারেন্সিয়েট করা, আর করোনায় সাধারণত রানিং নোজ যেটাকে বলি, নাক দিয়ে পানি আসা, এটা খুব কম হয়, 5% বলা হয় জেনারেল এ পর্যন্ত যে ডেটা আছে, 5%, মানে 100 জনের ভিতরে দেখা যাচ্ছে 5%-এর নাক দিয়ে পানি আসে। আর ফ্লু হচ্ছে উল্টা, 90-95% ইন্ডিভিজুয়ালের দেখা যাবে যে আপনার এরকম নাক দিয়ে পানি পড়ছে। এটা হচ্ছে কমন মেন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর ফ্লু একজনের বাসায় হলো, সাথে সাথে দেখা হলো কয়েকদিন পরে আরেকজনের হচ্ছে, আরও একজনের হচ্ছে। করোনাও কিন্তু একইভাবে হতে পারে, একজনের কাছ থেকে আরেকজনের যেতে পারে। সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। জি, আমরা এই আলোচনায় ফিরবো। আবার আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার বাচ্চা রাতে থেকে জ্বর প্রায় 102 ছিল, এখন পর্যন্ত গা গরম, বলতেছে অনেক মাথা ব্যথা। কাশি, আপনার বাচ্চার বয়স কত? আর কাশি বা সর্দি এগুলো কি আছে? না, সর্দি কাশি কিছু নেই, ওর বয়স হচ্ছে 4 বছর 2 মাস। জ্বর হচ্ছে, জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন। আর সর্দি কাশি নাই, শুধু জ্বর হচ্ছে, সিজনাল ফিভার হতে পারে সেটা। আর বাচ্চাদের করোনা কিন্তু রিলেটিভলি কম হয়, যদিও এখন বলছে আমেরিকাতে অনেক বাচ্চা ইনফেক্টেড হচ্ছে, কিন্তু বাচ্চারা কিন্তু ইমিউনিটি ভালো থাকে, 8 বছর 10 বছরের উপরে যাদের আছে, করোনা কিন্তু রিলেটিভলি কম হয়। আপনি নাপা বা প্যারাসিটামল কয়েকদিন 5 থেকে 7 দিন খাওয়ান, দেখেন জ্বর যদি না কমে, সেক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে একটা। আপনি পাশের যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে হবে, নট নেসেসারিলি আপনাকে পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে। জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্টিবায়োটিক আপনি লিখে নেবেন। তার আগে আপনি 5 থেকে 7 দিন, যেটা আমরা জেনারেল অ্যাডভাইস করি, 5 থেকে 7 দিন জ্বরের জন্য আপনি অবজার্ভ করতে পারেন। তবে এর ভিতরে যদি আপনার মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, তাহলে একটু সাবধান হতে হবে এবং আর্লি কনসাল্ট করতে হবে আপনার আশেপাশের কোনো ডাক্তারের সাথে। জি, ডক্টর অশোক, আমাদের সাথে আরেকজন দর্শক এর মধ্যে যুক্ত আছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমি শীতেশ। জি, বলুন। প্রশ্ন হলো, আমি হার্টে ঢুকি, আমি ইকোস্প্রিন 75 খাই, ও ডাক্তার প্রেসক্রিপশন মতন চলি। তো এখন এই যে এমন অবস্থা, ইকোস্প্রিন কি বন্ধ করবো কি? না, ইকোস্প্রিন আপনি বন্ধ করবেন না। ইকোস্প্রিন একটা রক্ত তরল রাখার, বা আমরা বলি যে রক্ত তরল রাখার ওষুধ, এটা ব্লাড থিনার বলি। দেখা গেছে করোনায় যেসব পেশেন্ট মারা যাচ্ছে, এদের অটোপসি করে দেখা গেছে যে অনেক পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে অথবা ব্রেনে রক্ত জমাট বেঁধে মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকও হচ্ছে, সেখানেও রক্ত জমাট বাঁধছে হার্টের রক্তনালীতে।
লাংসের ভিতরেও দেখা যাচ্ছে ওখানে রক্ত জমাট বাঁধছে, পায়েও রক্ত জমাট বেঁধে সেখান থেকে পালমোনারি এম্বোলিজম হচ্ছে। সুতরাং করোনা ইনফেকশনের মোড অফ ডেথ যেটাকে বলি, একটা অনেক পেশেন্ট দেখা যায় রক্ত জমাট বেঁধে মারা যাচ্ছে, এবং এটা কমন ফিচার। 90% অফ দ্য পেশেন্ট দেখবেন যে রক্ত জমাট বেঁধে থেকে মারা যায়, সেটা হার্ট অ্যাটাক হোক অথবা স্ট্রোক হোক। 10% পেশেন্ট দেখা যায় ব্রেনে হেমোরেজ হয়ে মারা যাচ্ছে, ব্লিডিং হয়ে মারা যাচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে মারা যাচ্ছে। রক্ত জমাট বাঁধাটা খুবই ডেঞ্জারাস। ইকোস্প্রিন ব্লাড থিনার এটা কন্টিনিউ করবেন। তার সাথে অনেকে হয়তো ভালভের জন্য বা অন্য কারণে ওয়ারফারিন খান অথবা রিভারক্সাবিন গ্রুপের ওষুধ খান, এবং এগুলো প্রুফ যারা করোনা থেকে সেরে উঠছে, পালমোনারি এম্বোলিজম থেকে সেরে উঠছে, করোনা আইসিইউ থেকে চলে আসছে, তাদের জন্যও দেখা যায় ব্লাড থিনার এখন অ্যাডভাইস করে দেওয়া হচ্ছে আমেরিকাতে এবং অন্য জায়গায়ও। আমাদের এখানেও আমাদের ডক্টররা দিচ্ছেন। ব্লাড থিনার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা যদি আপনি কন্টিনিউ করেন বরং আপনি রিস্ক কম থাকবে ইভেন করোনা হয়ে গেলেও। সুতরাং আপনি এটা কন্টিনিউ করবেন। কোনো ব্লাড থিনার, অ্যাসপিরিন হোক, ওয়ারফারিন হোক, রিভারক্সাবিন হোক, কোনো কিছুই আপনি বন্ধ করবেন না। এটা বরং প্রোটেক্টিভ। করোনা ইনফেকশন থেকে যে কমপ্লিকেশন হয় সেটার জন্য প্রোটেকশন দেয় এটা। জি ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বগুড়া থেকে শাহ আলম যুক্ত আছেন। প্রশ্নটি করুন শাহ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার গেল নভেম্বর 23 তারিখ থেকে আমি একটা ওষুধ খাচ্ছি, হলো ট্রাইলক এবং টোফেন। এটা হলো আমার ওই হাঁচি আসে, নাক দিয়ে পানি পড়ে, অনেক সময় নাক বন্ধ থাকে। একটা ড্রপ ইউজ করতেছিলাম, রাইনেক্স 5 ml 0.05 আর কি পাওয়ার। এটাকে আমি কন্টিনিউ করবো কিনা? কন্টিনিউ করতে পারবেন। এটা না, এটা সাইড ইফেক্ট সেরকম কিছু নাই, এটা লং টার্ম আপনি ইউজ করতে পারবেন। এটা আপনার অ্যালার্জিক রাইনাইটিসের জন্য এটা কন্টিনিউ করবেন। এটা কন্টিনিউ করলে আপনার উপসর্গ ভালো থাকবে এবং এটাতে আপনার রিস্ক বাড়বে না যে এটা ব্যবহার করলে করোনা হবে কিনা, না এরকম কোনো কিছু না। আপনি এটা কন্টিনিউ করবেন। জি ধন্যবাদ। করোনায় আক্রান্ত হলে ব্লাড প্রেশার ফল করতে পারে কিনা একটু। করোনায় আক্রান্ত হলে ব্লাড প্রেশার ফল করা বা কমে যাওয়ার সম্ভাবনা কম। ব্লাড প্রেশার কমে যাওয়া, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, এটা দুটাই হতে পারে। সেটা আগে যেটা বললাম, সিভিয়ার ফর্ম অফ কোভিড, দুটা সিমটমই খুব খারাপ। যদি স্যাচুরেশন কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, হার্ট রেট দেখা যাচ্ছে 100-এর উপরেও হয়ে যাচ্ছে, পেশেন্ট শকে চলে যাচ্ছে, কোল্ড সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রে খুব খারাপ সাইন। এসব পেশেন্টগুলো ধরে নিতে হবে যে তাদের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, হয়তো বা হার্টের মেজর কোনো প্রবলেম শুরু হয়েছে। সো দ্যাট আর ভেরি ব্যাড সিগন্যাল ফর এনি করোনা ভাইরাল ইনফেকশন পেশেন্ট। ব্লাড প্রেশার কমে যাওয়া সবসময় খারাপ, বরং বেড়ে যাওয়া আমরা বলি যে না, দিস ইজ রিলেটিভলি বেটার, যে কম্পেনসেটরি মেকানিজম। কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়া খুব খারাপ। শুকনো কাশি কথা বলছিলেন আপনি, সংক্রমণের মানে উপসর্গের একটি কতদিন দীর্ঘস্থায়ী হয় করোনার ক্ষেত্রে, এবং আসলে সেই ক্ষেত্রে করণীয় কি? করোনা অন্য ভাইরাসের মতো, করোনা যদি শুকনো কাশি দেখেন 7 দিন বা 14 দিনের বেশি পারসিস্ট করছে, জ্বর নাই, তাহলে ধরে নেবেন যে এটা করোনা না। 7 থেকে 14 দিন বা তার বেশি যদি পারসিস্ট করে, জ্বর না থাকে, তাহলে এটা ধরে নেবেন যে ক্রনিক কিছু কন্ডিশন, যেমন অ্যালার্জি মোস্ট কমন যেটা হয়, অ্যালার্জির জন্য হতে পারে, অ্যাজমার জন্য হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস, এগুলোর জন্য হতে পারে। কিন্তু জ্বর না থাকলে, এটা যদি 14 দিনের বেশি পারসিস্ট করে, তাহলে ধরে নেবেন এটা করোনা না। আমাদের সাথে এর মধ্যে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন, ঢাকা থেকে বিলকিস যুক্ত আছেন। বিলকিস, প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর 2 মাস। ওর গতকাল রাত থেকে প্রচন্ড জ্বর, 102 ডিগ্রি, আর সাথে অনেক মাথা ব্যথা। তো মাঝখানে রাত 3টা-4টার দিকে একটু জ্বর কমছিল, আবার তখন আবার জ্বর বেড়ে গেছে, এখন পর্যন্ত জ্বর আছে আর কি, আর মাথা ব্যথা প্রচুর। যে কোনো জ্বরের জন্য মাথা ব্যথা হতে পারে। কাশি বা সর্দি এগুলো আছে কিনা? না, এগুলো নাই। এগুলো নাই। তারপরেও জ্বর অনেক সময় দেখা যায় ইনিশিয়ালি 1 দিন 2 দিন জ্বরের পরে দেখা গেল কাশি হচ্ছে, এরকমও হতে পারে যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য। তা আমার মনে হয় যেহেতু বাচ্চা, সেক্ষেত্রে একটু সেন্সিটিভ ইস্যু। এই মুহূর্তে আপনি প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন, অথবা ট্যাবলেট খেতে পারলে ট্যাবলেট খাওয়াতে পারেন। আর জ্বর যদি খুব বেশি হয়, 102-3 বা তার বেশি হয়, সেক্ষেত্রে সাপোজিটরি ইউজ করতে পারেন, 250 মিলিগ্রাম সাপোজিটরি যেটা আছে। আর সেকেন্ড, যেহেতু বাচ্চা প্লাস সেন্সিটিভ, আমার মনে হয় যদি সম্ভব হয় যে কোনো একজন জেনারেল ফিজিশিয়ান, আরও বেশি ভালো হয় যদি পেডিয়াট্রিশিয়ান কাউকে দেখায় নিতে পারেন।
একটু জানতে যাবো আমাদের ইমিউন সিস্টেমের বিষয়গুলো কিন্তু চলে আসছে। Immune আমাদের system- আমাদের একসাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ শাহজাহান মজুমদার। জি বলুন। আচ্ছা, ওই যে বাজার থেকে কাঁচা তরি তরকারি এনে আমি যদি না ধুয়ে আলাদা আবদ্ধ জায়গায় রেখে দেই, তাহলে কতক্ষণ পরে এটা ভাইরাস মুক্ত হবে, করোনা ভাইরাস মুক্ত হবে? এখন সবজিতে তো ভাইরাস থাকতে পারে। আপনি হাসি কাশি দিলেন, যদি কোনো পেশেন্ট যদি হাসি কাশি দেয় সবজিতে লাগতে পারে। এটা যত আপনি ক্লোজ জায়গা রাখবেন তত বেশিক্ষণ এটা ভাইরাসটা বেঁচে থাকবে। ওপেন এয়ার এবং রোদের ভিতরে ভাইরাস কিন্তু কম সময় বাঁচে, এবং সানলাইটে গেলে ভাইরাস কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায়। সেক্ষেত্রে আপনি যদি ফ্রিজের ভিতরে রাখেন ভাইরাসটা অনেক দিন বাঁচতে পারে, 7 দিন 14 দিনও বেঁচে থাকতে পারে। সেক্ষেত্রে এটা উচিত হবে গরম পানির ভিতরে ডুবায় রাখাটাই ভালো হবে যদি ইমিডিয়েটলি আপনি রান্না করতে চান। এবং এটার থেকে সংক্রমণের কতটা সম্ভাবনা আছে বলা ডিফিকাল্ট, তবে পসিবিলিটি যে কিছুটা থাকে সেটা ঠিক। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন, আওলাদ কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন। আওলাদ, প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী গত 3 মাস যাবত যে নাক বন্ধ হয়ে যায় ঘুমানোর জন্য। নাক বন্ধ হয় সাধারণত নাকের কোনো সমস্যা আছে হয়তো, হ্যাঁ, সেটা অ্যালার্জির জন্য হতে পারে অথবা নেজাল সেপ্টাল ডেভিয়েশন। এটা আসলে ফিজিশিয়ান না দেখে বলা মুশকিল, আর আমি এ ব্যাপারে আপনাকে বিশেষ ওপিনিয়ন দিতে পারবো না। তবে এটা মনে হয় অ্যালার্জির জন্য হতে পারে, সর্দির জন্য হতে পারে, অথবা নেজাল ডেভিয়েশন, এসব কারণে হতে পারে। হ্যাঁ, আপনি যে কোনো একজন পাশের ফিজিশিয়ানের পরামর্শ নিলে আপনার জন্য ভালো হবে। তবে শুধু নাক বন্ধ হয়ে যাচ্ছে এটা করোনার কোনো উপসর্গ না। যে আমরা একটু জানতে চাচ্ছিলাম ইমিউন সিস্টেমের বিষয়টি, যে ইমিউন সিস্টেম আসলে আমাদের বডিতে কিভাবে কাজ করে এবং আমাদের শরীরে কি কি খাবার ইমিউন বুস্টার হিসেবে কাজ করে। এই সময়টা যেহেতু করোনার সময় এবং রোজাও চলছে, জানতে চাইবো যে আমরা আসলে কি কি ধরনের খাবার। ইমিউন বুস্টার হিসেবে যেটা রেগুলার এক্সারসাইজ তো ডেফিনেটিভলি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হেলদি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। খাবারের ভিতরে ভিটামিন সি বলা হয়, ভিটামিন ডি বলা হয়, এও বলা হয়, এগুলো খুব জরুরি ব্যাপার। অন্য ভিটামিনও ইম্পর্টেন্ট, এবং সব ভিটামিন থাকে যেটা ফল মূল যেটাকে বলি, শাকসবজি বলি। আর প্রোটিন জাতীয় খাবার অনেক সময় শরীরের জন্য খুব দরকার, সেটা ডিম হতে পারে, মাছ হতে পারে, দুধ হতে পারে, এগুলো কিন্তু খুব জরুরি খাবার। একটু বয়স্কদের ক্ষেত্রে যদি আসি, যে বয়স্কদের ক্ষেত্রে কোভিড-19 সংক্রমণ যদি ঘটে, উপসর্গ কি আলাদা হতে পারে? যেমন হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, বা মানুষ চিনতে না পারা, বা জ্বর বা শুকনো কাশি শুরুর দিকে থেকে একটু বেশি থাকা। বয়স্কদের ক্ষেত্রে আসলে ওরিয়েন্টেশনটা কেমন হয়? বয়স্কদের জন্য একই সিমটম হওয়ার কথা, লাংসের যেগুলো জ্বর কাশি এগুলো হবে। তবে যেটা বললেন যে মানুষকে চিনতে না পারা, পড়ে যাওয়া, এগুলো করোনার উপসর্গ না। এটা যদি লাংসে খুব বেশি ইনফেকশন হয়ে পেশেন্ট যদি খুব হাই ফিভার হয়, সেক্ষেত্রে অনেক সময় যেটাকে ডেলিরিয়ামের মতো হয় সেটা হতে পারে। কিন্তু করোনার ইটসেলফ এটা কোনো উপসর্গ না, নিউরোলজিক্যাল কোনো উপসর্গ করোনা ইনিশিয়ালি করে না। একটু তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাবো ছোট করে যে জরুরি স্বাস্থ্য অবস্থা মোকাবেলায় আমাদের স্বাস্থ্য বিভাগের যারা নিয়োজিত আছেন তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি থাকবে বা গাইডলাইন কি থাকবে? গাইডলাইন এই মুহূর্তে আমাদের যারা ডক্টর আছেন বা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন সবাইকে সচেতন হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তখন তারা যদি কোনোভাবে ইনফেক্টেড হন, তারা কিন্তু তাদের নিজেদের জন্যে সেটা অবশ্যই ক্ষতিকর। আরও বেশি ইম্পর্টেন্ট যেটা, যে তারা তো উপসর্গ আসার আগেই দেখা গেল যে যেহেতু মাল্টিপুল পেশেন্টকে তারা অ্যাটেন্ড করছেন, দেখা গেল আরও 50 জন 60 জন বা 70 জন রুগীকে এর ভিতরে অ্যাটেন্ড করলেন যে উপসর্গ হওয়ার আগে, তাদের কাছে ডিজিজটা ছড়ায় গেল। সেটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য প্রপার প্রোটেকশন খুব ইম্পর্টেন্ট। যারা করোনা হাসপাতালে কাজ করছেন তাদের জন্য, যারা করোনা হাসপাতাল ছাড়াও জেনারেল হসপিটাল বা স্পেশালাইজড তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট। স্পেশালি যদি কোনো জ্বরের রুগী থাকে, করোনা উপসর্গ আছে সেরকম কোনো পেশেন্টকে যদি অ্যাটেন্ড করতে হন, সেক্ষেত্রে পিপি খুব ইম্পর্টেন্ট, যেটাকে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যে বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার এবং ডক্টরসদের জন্য। ডক্টর অশোক দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এবং সেই সাথে যমুনা টিভির দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর করোনা সেলের আয়োজন আজকের মতো এখানেই ছিল, এইটুকুনি। আগামীকাল আবার দেখা হবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।